গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার ঘরে থাকাই মানি প্ল্যান্টটিকে একটু রোদে দিচ্ছি। সত্যি রোদ ছাড়া কোনো গাছই যেন ভালো হয় না, যতই ঘরে থাকুক না কেন, যতই সেটা ইনডোর প্ল্যান্ট হোক না কেন। গত কয়েকদিন ধরে এটাকে আমি ওই যে আমাদের শোকেসের আয়নার সামনেটাই রেখেছিলাম। তবে গতকাল রাতে জানেন তো আমারই ভুলবশত একটা দুর্ঘটনাই ঘটে গেছে। আসলে মানি প্ল্যান্টটার নিচের দিকে মানে আগা একটুখানি না কেটে গেছে, ছিঁড়ে গেছে। সেটা আমার দোষেই হয়েছে, আসলে আমার অজান্তেই হয়েছে। ওইখানটায় শোকেসের কাছে ছিল তো শোকেসের একটা পাল্লা যখন খুলতে গেছি, তারপরে যেই আটকেছি ওটা ওই পাল্লার মধ্যে আটকে কেটে গেছে। এত খারাপ লাগছিল আমার, কি সুন্দর বাড়ছিল, জানি না আর ওখান থেকে বাড়বে কি না, হয়তো গাছটা আর বাড়বে না। মনটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে তো রান্নাবান্না আমি শুরু করি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি এই প্রায় 7টা নাগাদ। অন্যদিন তো 6টার মধ্যে ঘুম থেকে উঠেই পড়ি। তো যেদিন দেরি হয়ে যায় সেদিন কাজকর্মে সত্যি মন বসে না, কেমন যেন লাগে। আজ বাজার থেকে এসেছে কাতলা মাছ। কাতলা মাছের মাথা আছে নাকি সেটা আগে দেখব, তার কারণ নিচে শাশুড়িমা বললেন যে পুঁই শাক রান্না করবেন, সেই কারণে আর কি। মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে অসাধারণ লাগে। তো নিচে শাশুড়িমা নিরামিষ করে করবেন, ওই জন্যই আমি ভাবলাম যে আমি উপরে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব। আগের দিনের ব্লগে একটা কমেন্ট এসছে যে আমাদের দিনরাত্রি যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেল, আমি সেখানে যে প্রিয়াঙ্কি দিদিভাই আছে ওনার মতন কপি করে কথা বলি। তো আমি এই বিষয়ে ওনাকে কিছু বলিনি, যিনি কমেন্টটা করেছেন। তো আমি আজকের ভিডিওটিতে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি প্রিয়াঙ্কি দিদিভাইয়ের সমস্ত ব্লগগুলোই দেখে থাকি। আমাদের দিনরাত্রি চ্যানেলের প্রায় প্রত্যেকটি ব্লগই আমি দেখে থাকি, ভীষণ ভালো লাগে। আর ওনার ভিডিওগ্রাফি আমার সবথেকে বেশি ভালো লাগে। উনি খুব সুন্দর ভিডিওগ্রাফি করেন, আর ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখিও। তাছাড়া ওনার কথা বলার ধরনও ভালো লাগে। তবে ওই যে উনি ইন্ট্রোতে গুড মর্নিং বলে যে একটা ইন্ট্রো দেন, সেই ইন্ট্রোটা আমার ভীষণ ভালো লাগে, একটা এনার্জেটিক ইন্ট্রো। তবে আমি যখন বলি না, ভয়েস ওভার দিই, তখন আমিও সত্যিই ওই গুড মর্নিংটা ওভাবেই বলি। আমি জানি না, প্রত্যেক দিন দেখতে দেখতে হয়তো ওনার মতন বলা হয়ে যায়। আর ওই গুড মর্নিংটা শুনতেও ভালো লাগে। আর জানেন তো, ইন্ট্রোটা যদি একটুখানি এনার্জেটিক না হয় তাহলে কারোরই ভালো লাগে না। এই জন্যই আর কি ওনার মতন করেই যেন বলে ফেলি। আমি শুধু কিন্তু ওনার ভিডিও দেখি না, আমি অনেকেরই ভিডিও দেখি, যাদের ভিডিও আমার দেখতে ভালো লাগে এবং অনেক কিছু আমি শিখি, শেখার বিষয় আছে। তো আমাদের প্রত্যেকেরই না শেখার বিষয় আছে। তো আমি প্রত্যেকের ভিডিও থেকেই শিখি। তবে আমি কারোর ভিডিও নকল করি না, কারণ আমার পরিস্থিতি আর সকলের পরিস্থিতি কিন্তু এক নয়। তাই অন্যের ভিডিও নকল করার মতন পরিস্থিতি আমার নেই। আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে আমি যেভাবে যেটুকু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই করে থাকি। আর কারোর কথা নকল করা সেটাও বলে দিই। আমি প্রিয়াঙ্কি দিদি ভাইয়ের ওই যে ইন্ট্রোটা বললাম গুড মর্নিং, ওটা হয়তো আমার মতো মানে ওনার মতন আমারটা শুনতে লাগে, বা আমি হয়তো বলেই ফেলি ওরকমভাবে, বা আমার বলতে ভালো লাগে। কিন্তু পুরো কথাগুলো মানে আমি যত কথা বলি ভয়েস ওভারে, সব কথা ওনার মতন কখনোই আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ আমি যখন ভয়েস ওভার দিই, আমার বাচ্চাটাকে আমি কোনো রকম কোথাও খেলতে পাঠিয়ে খুব তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি। আমার হাতে খুব একটা সময় থাকে না। আমার বাচ্চাটা আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে চায় না। নিচেও দাদাই আর ঠাম্মা আছে, ওখানে হয়তো ওই 10-15 মিনিটের জন্য পাঠাই। ওই 10-15 মিনিট কি ওই 20 মিনিটের মতন সময়ও খেলাধুলা করে, তার মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিয়ে থাকি। হয়তো কোনো সময় একবারে হয় না, 2-3 বারে হয়, মানে বারবার পাঠাতে হয়। তো যখন যেভাবে সময় পাই বা ও ঘুমায় যখন, তখন আমি ভয়েস ওভার দিয়ে থাকি। তাই ওই কারোর মতন কপি করে পুরো ভিডিও বলা সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি জানি না, কপি হয়ে যেতেও পারে, কারণ আমি যাদের কথা প্রত্যেক দিন একইভাবে শুনে যাচ্ছি হয়তো তাদের মতোই বলে ফেলতেই পারি। এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার। আর তাছাড়াও আমি অন্যান্যদের ভিডিও দেখি, অনেক ব্লগার আছে যাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে, যারা হাউসওয়াইফ ব্লগ করেন, মানে যারা ঘরের কাজকর্ম দেখান আমার মতো, তাদের অনেকেরই আমি ব্লগ দেখি। যাদের ব্লগ আমার ভীষণ ভালো লাগে, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখিও, কারণ শেখার শেষ হয় না। তবে কপি করার মতন সময় বা কপি করার মতন মানসিকতা আমার নেই যে কারোরটা আমি কপি করব।
প্রত্যেক দিন কারোর একই ধরনের কথা শুনতে শুনতে না আমরাও একই রকমভাবে কথা বলতে অনেক সময় শুরু করি। আমি কখনো যে একজনের মানে মতন কথা বলি এমনটা নয়, অনেকের ব্লগ দেখি তো কখনো কখনো অন্যান্যদের মতো বলে ফেলি, সেটা আমি নিজেই খেয়াল করি, এটা ভুল কিছু নয়। তো এটা কিন্তু হয়েই থাকে। তবে আমি এটাও দেখেছি যে আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিই, আমার যে ভিডিও টাইটেলগুলো থাকে এগুলো হুবহু বেশ ২-৩ জন মানে হাউসওয়াইফ ব্লগ যারা করেন তাদেরকে হুবহু দিতে দেখেছি। মানে আমি পুরো যেটা লিখেছি টাইটেলের ঠিক সেটাই ওনারা লিখে দিয়েছেন। তো এটাকেই আসল কপি বলে। দাও তো, এই সাইডটা দাও। তো আপনাদের সাথে একটু আগেই আমি বলছিলাম যে আমার মেয়ে যখন তখন চলে আসে আর আমার ভয়েস ওভার দেওয়া বন্ধ হয়ে যায়। তো এটার প্রমাণ আপনারা পেয়েই গেলেন। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এটা আমি একদম আলমারির সামনে বসে আলমারির মধ্যে মুখ ঢুকিয়ে ভয়েস ওভার দিচ্ছি। এটা আমি প্রিয়াঙ্কা দিদিভাইয়ের কাছ থেকেই শুনেছি। তো উনি হচ্ছে এভাবেই ভয়েস ওভার দিয়ে থাকেন, তো আমিও এভাবেই দিই ওনার কাছ থেকে শুনে। কিন্তু এই যে আমার পক্ষে তো এই সবসময় ওনার মতন কথা বলা সম্ভব না, কারণ এই যে আমার মেয়ে চলে এসেছে, আমার হাতে একটুও কিন্তু সময় নেই। তো এভাবেই আমাকে ভয়েস ওভারটা দিতে হয়। এসেই বলছে আমাকে শাড়ি দাও, কারণ আমি আলমারিটা খুলে বসে আছি, আলমারির ভিতরে অনেক শাড়ি রয়েছে। তো মাঝে মধ্যে না ভাবি যে এভাবেই ভয়েস ওভারটা দিয়ে দেবো, মানে ও কথা বলছে বলুক, কারণ আমার পক্ষে না হলে সম্ভব হয়ে ওঠে না। প্রচণ্ড টাইম লাগে এই সমস্ত মানে ভিডিও এডিটিং করে তার ভয়েস ওভার দিতে। তো ওই প্রপার একটা সুন্দরভাবে ভয়েস ওভার দেওয়া আমার মতন মায়ের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আজকে মাছের ঝোলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে একদম গামাখা করে রান্না করেছি। তো খুব বেশি ওই যে পাতলা আলু দিয়ে ঝোল ওটা করিনি, আজকে বেশ টেস্টি করে মাছের ঝোলটা রান্না করেছি। আর আজকে রান্নাঘরটা বেশ ভালো করে ক্লিন করব, সেই জন্য ভাবলাম এই যে ওভেনের পিছনটা তো ক্লিন করা হয় না, মানে নিচটায় দেখলাম না ঝুল আর ধুলো পড়েছে, তাই ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে ভাবলাম এমনি নর্মালি রান্নাঘরটা যেভাবে প্রতিদিন ক্লিন করি ওভাবেই করব, তারপর ভাবলাম জানেন তো এই যে প্রতিদিন তো ক্লিন করি কিন্তু এই জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে ক্লিন করা হয় না, এদিকটায় কত ময়লা থাকে, তাই মাঝে মধ্যে যদি এইভাবে জিনিসপত্রগুলো সরিয়ে ক্লিন করি তাহলে কিন্তু পুরো রান্নাঘরটা বেশ সুন্দর ক্লিন থাকে। তো আজকে এইগুলো এই র্যাকগুলো সমস্ত কিছু সরিয়ে আমি আজকে ক্লিন করে নেব। আর খুব বেশি সময়ও লাগবে না, এগুলো যেভাবে রয়েছে এভাবেই আমি একটু সরিয়ে নিচ্ছি, আবার এভাবেই রেখে দেব, কারণ ওগুলো তো আর পরিষ্কার করছি না, শুধু এই যে স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করছি। আর এটুকু করতে আমার মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে সবটা ক্লিন হয়ে যাবে। আর ওভেনের এই যে নিচটা পরিষ্কার করার ভীষণ দরকার ছিল, কদিন ধরেই আমি ভেবেছিলাম, তবে ওই যে রান্না করা হয়ে উঠছিল না বলে ওভেনটাও পরিষ্কার করা হয়ে উঠছিল না, তো সেই জন্যই আর কি পড়েছিল। তো আজকে সেটা হয়ে গেল, খুব কম সময়ের মধ্যে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। তবে রান্নাঘরটা আমি সব সময় কিন্তু একবারে পরিষ্কার করব না, কারণ আমার হাতে এমনিতে সময় কম থাকে, কারণ একটা বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজগুলো নিজে হাতে করা আর তার সাথে সেগুলোকে ভিডিও করে সেগুলোকে আবার আপনাদের সাথে তুলে ধরা, এগুলো কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। তাই আমি কাজগুলোকেও প্রত্যেক দিন যথাযথভাবে ভাগ করে নিই, মানে একবারে তো কখনোই করি না। রান্নাঘরের প্রত্যেকটা কোণা এক এক দিনভাবে এরকমভাবে পরিষ্কার করি। তো সেই কারণে আমার রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আমি ওই প্রত্যেক দিন ওই 5 মিনিট এক্সট্রা করে পরিষ্কার করি, মানে কোনো না কোনো কোণা পরিষ্কার করছি, কোনো না কোনো জিনিস পরিষ্কার করছি। তো এইভাবেই কিন্তু পুরো সপ্তাহটায় মানে কিছু না কিছু পরিষ্কার এক্সট্রা করলে রান্নাঘরটা পুরো সপ্তাহের জন্য পরিষ্কার হয়ে থাকে। আর আগের দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার যে অয়েল কন্টেনারগুলো রয়েছে, অয়েল ডিসপেন্সারগুলো, তো ওগুলো থেকে তেল চুইয়ে পড়ে কিনা, মানে জায়গা নোংরা হয় কিনা। তো আমার এই অয়েল ডিসপেন্সারগুলো থেকে সেভাবে কিন্তু তেল চুইয়ে পড়ে না। এই অয়েল ডিসপেন্সারগুলো তো কাচের, আর এগুলো বেশ ভালো জানেন, বেশ উপকারী। আমি যখন থেকে ব্যবহার করছি বেশ কয়েক মাস হয়ে গেল, তো আমি ভালো ফলই পেয়েছি। আর তাছাড়া এই অয়েল ডিসপেন্সারগুলোতে না খুব অল্প অল্প করে তেল পড়ে, তো তাই একবারে অনেকটা তেল অনেক সময় পড়ে যায় না, সেটা আর হয় না। তো এই যে আমি তো এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি, যে কারণে জায়গা নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই, যেটুকু নোংরা হয় এর ভিতরেই হয়, মানে তেল যদি পড়েও থাকে এর মধ্যেই পড়ে, তো বাইরে তো পড়ে না। তো আপনিও না দিদিভাই কোনো কিছুর মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু বাইরে তেলটা পড়বে না। আর সেই যেটার মধ্যে রেখে দেবেন সেটা মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে নিলেই হবে,
অনেক সময় হোল্ডার পাওয়া যায় না, মানে এই অয়েল ডিসপেন্সারগুলোর জন্য দেখবেন হোল্ডার পাওয়া যায়। আমি তো হোল্ডার কিনিনি, আমি নতুন চায়ের কাপের যে সোলার বক্সগুলো হয় সেগুলোই কেটে হোল্ডার হিসাবে আর কি ব্যবহার করছি। ওই আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছি যে অব্যবহৃত জিনিস আমি যেভাবে ব্যবহার করি আর কি। তো ওইটা ওইভাবেই কাজে লাগছে হোল্ডার হিসাবে, তো ওটার মধ্যে রাখি, তো যেই কারণে বাইরে আর তেলটা পড়ার সম্ভাবনা নেই। আর আপনাদেরকে তো দেখিয়েও দিলাম যে ওইভাবেই রয়েছে, কিন্তু খুব একটা তো তেল দেখতে পেলেন না যে খুব একটা তেল পড়েছে। বেশ ভালো কন্টেনারগুলো, ডিসপেন্সারগুলো আমার বেশ উপকারেই লেগেছে। আমার রান্নাঘরে কাউন্টার টপটা এখন আমি সব সময় একটু ফাঁকা করেই রাখি, তার কারণ মিছরি যখন তখন এসে এই কাউন্টার টপের ওপর উঠতে চায়। আর আমি রান্না করতে করতে ওকে নিয়ে এইভাবে কাউন্টার টপের ওপর ওকে বসিয়ে রান্না বান্না করি, তার কারণ এক এক সময় ও এমন বায়না করে না কোলে ওঠার, তখন বাধ্য হয়ে আমাকে ওকে ওখানে বসিয়ে রাখতে হয়। তবে পরিস্থিতি বুঝে যখন মাছ ভাজি তখন ওকে আমি ওখানে বসাতে পারি না, তবে যখন মাছ ভাজছিলাম তখন ও আমার কোলে ছিল, একটু সাবধানভাবে দূরে দূরে ওকে রেখে মাছটা ভাজছিলাম। ও যখন দেখি খুব একটা বায়না করে তখন আমি কি করি, ওর পছন্দের কিছু একটা ওকে দিই। যেমন তখন বায়না করছিল বলে ওকে পছন্দের তরমুজ কেটে দিলাম, আর তরমুজটা কেটে দেওয়ার পরে ও নিচে দাদাই ঠাম্মাকে দিতে গেল, কারণ ওকে আমি সবসময় শিখিয়েছি যে দাদাই ঠাম্মাকে দিয়ে বা সবাইকে দিয়ে কিন্তু সব কিছু খাবে। আর এই যে সব বাসন মাজার পরে দেখতে পেলেন ওই যে সসপ্যানটা আর কড়াইটা আমি নিচ থেকে মেজে নিয়ে এসেছি, তার কারণ এগুলো না উপরে ভালো করে মাজা যেত না, বিশেষ করে কড়াইটা, যেহেতু কড়াইটা না তেলের দাগ হয়ে যায়, সেই জন্য নিচে নিয়ে গিয়ে, নিচে তো বাসন মাজার জন্য অনেক কিছু থাকে, তো ওই যেগুলো তারজালি হয় ওগুলো দিয়ে ভালো করে যাতে মাজা যায় সেই জন্য আমি নিচে নিয়ে গিয়ে ভালো করে মেজে নিয়ে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, বিকেলে ওই টুকটাক কিছু কাজ ছিল রান্নাঘরে, যেমন এই যে খেজুর ফুরিয়ে গেছে, আর এই প্যাকেটের খেজুরগুলো না প্রচুর ময়লা হয়, এই জন্য আমি জলে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিই। এভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে না খাওয়ার সময় অসুবিধা হয় না, মানে যখন তখন নিয়ে খাওয়া যায় আর কি। তো এখন বিকেল তো হয়ে গেছে, আর এখন ওই যে জামা কাপড় তুলে এনেছি, প্রচুর জামা কাপড়, সেগুলো গুছিয়ে নেব। আর মিছরি আমি যখনই কাজ করি ও বসে বসে আমার সাথে গল্প করে আর কাজগুলো দেখে, ও কাজ করতে চায়, জামা কাপড় গোছাতে চায়, তো ও তো এখন পারে না, ও এখন শেখে কিভাবে জামা কাপড়গুলো গোছানো হচ্ছে। ও কাজ দেখতে ভীষণ ভালোবাসে, ওই জন্যই রান্নার সময় না ও কোলে ওঠে, কারণ ও রান্না দেখতে ভীষণ ভালোবাসে। আর কোলে উঠলেই ও বলে যে রান্না করুন, খুন্তিটা নাড়তে হবে, মানে ও কোলে উঠলেই খুন্তি নাড়তে হবে, সেটা প্রয়োজন থাকুক আর না থাকুক। আর ওর সামনে আমি এই গোছানোর কাজগুলো বেশি করে করে থাকি, যাতে করে গোছানোর ব্যাপারটা ও একটু হলেও শেখে। আসলে জানেন তো, ঘর গুছিয়ে রাখাটা সবাইকে শেখানোর দরকার, তার কারণ ঘর সবসময় অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তাই ও যদি সবসময় আমাকে এইভাবে গোছাতে দেখে তাহলে ওরও কিন্তু এগুলোতে আগ্রহ আসবে, সত্যিই ওর এগুলোতে আগ্রহ, ও গুছিয়ে রাখতে কিন্তু এখন থেকেই শিখছে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পারলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।